নমস্কার। এখন স্টোরি টাইমে আপনাদের সকলকে স্বাগত। আমি জয়দীপ। আজ আপনারা শুনবেন লেখক শান্ত ছাড়ের লেখা একটি ভৌতিক রহস্যময় কাহিনী। তো শুনে নিন আজকের গল্প, লেখক শান্ত ছাড়ের লেখা কৃষ্ণপত্র, দ্য ব্ল্যাক ম্যান। আজ দ্বিতীয় দিন। এই অন্ধকার ঘরে আমরা কয়েকজন বসে আছি। আমি রূপম আর আমার বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দিই, ও সন্দীপ, সুজাতা আর বোধিসত্ত্ব। বোধিসত্ত্ব হলো আমাদের মিডিয়াম। আমরা এখন দ্বিতীয় সেশনের জন্য সবাই তৈরি। সবাই কনসেন্ট্রেট করা শুরু করলাম, ডাকতে শুরু করলাম আমাদের নির্বাচিত আত্মাকে। কিছুক্ষণ বাদেই আমরা লক্ষ্য করলাম যে আগের দিনের মতোই বোধিসত্ত্বের মুখ এবং নাক দিয়ে অদ্ভুত রকমের ধোঁয়া বেরোতে শুরু করলো, এবং ধীরে ধীরে সেই ধোঁয়া মানুষের আকৃতি নিতে শুরু করল। আমরা স্পষ্ট দেখলাম যে এক বিশাল দেহী মানুষ ধোঁয়ার আকারে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, ঠিক সেই আগের দিনের মতোই। আমরা একে একে সেই ছায়ামূর্তিকে প্রশ্ন করা শুরু করলাম। প্রথম প্রশ্নটা সুজাতাই করল। আপনি আমাদের এই প্ল্যানচেটে কিন্তু নিজে নিজেই এসেছেন, একরকম অতিথি হয়ে, কিন্তু আপনি আগের দিন আমাদেরকে নিজের নাম পরিচয় কিছুই বলেননি। হ্যাঁ, শুধু আপনি আপনার কিছু দোষ স্বীকার কনফেশন করেছেন, যে আপনি নাকি কোনো এক বড়লোক ধনী ব্যক্তিকে খুন করার এবং কিছু একটা অকস্মাৎ করার চেষ্টায় আপনার মৃত্যু হয়। কিন্তু আমরা এটা এখনো জানতে পারিনি যে আপনি কেন এ কাজ করেছিলেন। আজ আপনি আমাদেরকে আপনার পরিচয় দিয়ে সমস্ত বিষয়টা আমাদের কাছে খোলসা করবেন, এটাই আশা করি। ছায়ামূর্তি ধীর গতিতে কিন্তু স্বাভাবিকভাবে বলা শুরু করল। ঠিক আছে, আজকে আমি যতটা পারবো আমার স্বীকারোক্তি দেব। আমার নাম শুভঙ্কর চট্টোপাধ্যায়। আমি বেনারসের ছেলে। আমার সংসারে আমার বিধবা মা আর এক 16 বছরের বোন ছিল। কোনো এক কারণে আমায় কলকাতায় আসতে হয়। তখনও আমি পড়াশোনার সঙ্গে যুক্ত। সংস্কৃত স্নাতকোত্তর ডিগ্রি চলছে, কিন্তু অর্থাভাবে পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যায়। আমার এক বন্ধুর সুপারিশে একজন মারোয়ারি ভদ্রলোকের কাছে আমি পার্ট টাইম কাজ করতে থাকি। সাধারণ খাতা লেখার কাজ। তাতে যা পেতাম আমার চলে যেত, কিন্তু বেনারসে কিছুই পাঠাতে পারতাম না। ভাবছিলাম যদি কিছু ভালো ধরনের কাজ পেতাম। এই কথা আমাদের বাবুজিকে বলতে বাবুজি বললেন, শোনো, আমার এক বন্ধু আছে, ওর কাছে অনেক রকম কাজ আছে। তুমি যাও, তুমি তো স্টুডেন্ট আছো, কোনো না কোনো কাজ তুমি ঠিক পেয়ে যাবে। উনি আমাকে নাম ঠিকানা সব কিছু দিয়ে পাঠিয়ে দিলেন। কার্ডে নাম দেখলাম মিস্টার রুংতা। আমি যথা সময়ে এবং যথা দিনে
মিস্টার রুংতার সঙ্গে দেখা করলাম। উনি আমায় খুব ভালো করে দেখলেন, না লক্ষ্য করলেন বলা ভালো। ভালো করে দেখে বললেন, শুভঙ্কর, আরে তুমি তো বেশ হ্যান্ডসাম আছো, হ্যাঁ? স্টুডেন্ট আছো বললে না? দেখো দেখো, তোমারে লিয়ে আমার একটা ক্যারিয়ারের কাম আছে। হ্যাঁ, তোমার কাজ হবে শুধু আমার জিনিসগুলো আমি যখন যেখানে দিয়ে আসতে বলবো সেইখানে দিয়ে আসবে। হ্যাঁ, বুঝলে? আর তোমার ডেইলি পেমেন্ট তুমি আমার কাছ থেকে বুঝে নেবে। শোনো, প্রত্যেকটা কাজে তুমি আমার কাছ থেকে 5,000 রুপইয়া করে পাবে। 5,000, হ্যাঁ, সমঝে না? আমি তো শুনে আকাশ থেকে পড়লাম। এরকম হয় নাকি? একটা জিনিস শুধু পৌঁছে দেওয়ার জন্য এত টাকা কেউ দেয়? আমার জানা ছিল না। আমি আনন্দের সঙ্গে রাজি হয়ে গেলাম ওনার কাজ করতে। আমার মাকে টাকা পাঠাতে পারলাম। কিছুদিন বাদে ভাবলাম, আর না, মা আর বোনকে কলকাতায় নিয়ে আসি। এখন তো নিজেই বাসা ভাড়া করে আছি, অনেক জায়গা হয়ে যাবে সবার। সেই দিনই মা আর বোনের জন্য টিকিট কেটে পাঠিয়ে দিলাম, আর 2 দিন পর ওদের নিয়ে আমার বাসা বাড়িতে শান্তির আশ্রয় গড়ে তুললাম। ধীরে ধীরে মিস্টার রুংতার প্রতি এক কৃতজ্ঞতা বোধ গড়ে উঠল। সমস্যা হলো সেই দিন, যেদিন জানতে পারলাম যে আমি কি জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই। আমি জানতে পারলাম এদেশের বিভিন্ন জায়গা থেকে চুরি করে আনা বিভিন্ন ধরনের দামি দামি মূর্তি, স্থাপত্য এবং দুর্মূল্য বস্তু, যা বিদেশের বাজারে অত্যন্ত রকমের চড়া দামে বিক্রি হয়, এমন কিছু জিনিস আমি এক জায়গা থেকে আরেক জায়গায় সরবরাহ করি। আমি ছাত্র বলে আর সুদর্শন বলে সেই রকম আজও আইনের নজরে আসিনি। এইটাই আমার সবচেয়ে বড় যোগ্যতা। এই কাজে আমাকে ওই সময়ের মধ্যে আরো অনেক কিছু শিখতে হয়েছে, যেমন আত্মরক্ষার বিভিন্ন কলা কৌশল, অস্ত্র চালানো, সঙ্গে আগ্নেয়াস্ত্র তো বটেই। আমি সব কিছুই করেছি, কিন্তু আমার মা আর বোনকে সব কিছু লুকিয়ে। তারা যদি কোনোদিনও জানতে পারত যে আমি এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত, তাহলে হয়তো অনেক আগেই তাদের মৃত্যু সংবাদ আমার কানে আসত। সেই মৃত্যু সংবাদ আমার কানে এলো একদিন। সেই দিন আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সব কিছু ভুলে আমি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলাম। এটুকু বলেই সেই ছায়ামূর্তি কেমন যেন অদ্ভুত আচরণ করতে লাগলো। তার ছটফটানি যেন হঠাৎ বেড়ে গেল। দেখতে পেলাম বোধিসত্ত্ব এতক্ষণ সোজা হয়ে বসেছিল, হঠাৎ একদিকে কাত হয়ে সম্পূর্ণরূপে সংজ্ঞাহীন হয়ে চেয়ারের ওপর পড়ে রইল। বুঝলাম আমাদের মিডিয়াম আজ আর কাজ করবে না। আমরা রইলাম পরের দিনের অপেক্ষায়। দেখা যাক কি হয়। এই ছায়ামূর্তি আমাদেরকে কি জানাতে চায়। পরের দিন যথাসময়ে আমরা আমাদের মিডিয়াম বোধিসত্ত্বকে তৈরি করে নিয়ে বসে পড়লাম। বোধিসত্ত্ব কফি খেতে খেতে বলল, খুব দুর্বল বোধ করছি ভাই, কিন্তু একটা কথা, অন্য
আত্মা যখন আমায় মিডিয়াম বানায় তখন একরকম অনুভূতি পাই, আর এই দুদিন একদম অন্যরকম অনুভূতি, তোদের বলে বোঝাতে পারবো না। যেন নিজেই হঠাৎ করে আমি কারো অধীন হয়ে যাচ্ছি। একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করলাম যে সাধারণভাবে বোধিসত্ত্ব যেভাবে কথা বলে, সেদিন যেন সে অদ্ভুত রকমের অন্যমনস্ক। যথাসময়ে আমরা মনোনিবেশ শুরু করলাম। দেখলাম হঠাৎ বোধিসত্ত্বের মধ্যে একটা অদ্ভুত আলোড়ন সৃষ্টি হল। আমরা তখনও ভালোভাবে মনোসংযোগ করে উঠতে পারিনি, কিন্তু হঠাৎই সেই ছায়ামূর্তিরূপী বলে উঠল, আমি এসে গেছি, কি জিজ্ঞেস করবেন করুন। আমরা বুঝলাম যে শুভঙ্করের আত্মা আজ বোধহয় নিজে নিজেই এসে গেছে আমাদের মিডিয়ামের ভিতরে। সে হয়তো চাইছে স্বীকারোক্তি করতে। যাই হোক, এবার সন্দীপ প্রশ্ন করল, আচ্ছা, আপনি আমাদের বলুন তো, ঠিক কি কারণে আপনি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলেন? এমন কি ঘটেছিল যা আপনাকে অপরাধী বানিয়ে দিল? শুভঙ্করের কণ্ঠ বলে উঠল, আমার একদিন বাবুর অফিসে অনেক রাতে ডাক পড়ল। আমি গেলাম, দেখলাম ঘরে বাবু আর তার বডিগার্ড হোসেন ভাই দুজনে কিছু কথা বলছেন। আমায় দেখে বাবু বললেন, শুভঙ্কর, ভেতরে আসো, ভেতরে আসো। হ্যাঁ শোনো, আমি আজ রাতে এই হুসেনকে একটা খুব জরুরি কামে পাঠাচ্ছি, বুঝলে? আর এর পরের কামটা তোমার হবে। আর এটা খুব গোপনীয় কাজ, আর খুব সাবধানে তোমাকেই করতে হবে, বুঝলে তো? শোনো, আগে হুসেন ওয়াপস চলে আসুক, তারপর তোমাকে আমি তোমার যা দায়িত্ব বুঝিয়ে দেব। তুমি শুধু তৈরি থাকবে, বুঝলে তো? পরের দিন আমার কাছে বাবুর অফিসের একটি ছেলে এসে খবর দিয়ে গেল, আর দিয়ে গেল একটা ঠিকানা। সেই ঠিকানায় যখন আমি গেলাম, দেখলাম একটা বড় প্রাসাদের মতন বাড়ি, কিন্তু বাড়ির সামনে ভীষণ ভিড়, পুলিশে ঠাসাঠাসি। একটু এগোতেই আমি দেখলাম হোসেন ভাই রাস্তার উপর ঠিক প্রধান দরজার সামনে তলা পাকানো শরীর নিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ওই রকম বলবান শরীর কিভাবে ওই আকার নিল সেটা ভেবে আমি রীতিমতো শিউরে উঠলাম। কোনো গতিক আমি ওখান থেকে আমার ভাড়া বাড়িতে দৌড়ে চলে এলাম। আমার চোখ মুখ দেখে যে কেউ বুঝতে পারবে যে আমি রীতিমতো আতঙ্কিত। কি করব বুঝতে না পেরে আমি চুপচাপ ঘরে শুয়ে পড়লাম। সেদিন সন্ধ্যার পর অফিসে আমার ডাক পড়ল। বাবু আমায় কাছে ডেকে বললেন, শোন শোন, আজ তোর সঙ্গে আমার কথা আছে, বুঝলি? অনেক অনেক কথা। আর যা বলবো মন দিয়ে শুনবি। কাল রাত্রে যা হয়েছে সেটা তো তুই নিজের চোখেই দেখে নিয়েছিস, তাই তো? কিভাবে হয়েছে আমি নিজেও জানি না, কিন্তু আমার ওই জিনিসটা চাই। গায়ের জোরে আমি ওটা পাবো না। তুই বুদ্ধিমান, লেখাপড়া জানিস, একমাত্র তুই পারবি ওই জিনিসটা আমার হাতে এনে দিতে। বাবু আমাকে সেদিন একটা ঘটনা বললেন। খুব মন দিয়ে শোনা। ওই বিশাল বাড়ির মালিক নৃপতি সিংহ রায়, আর ওদের বাড়িতে আছে একটা বহু পুরনো সোনার নৃসিংহ মূর্তি বা নরসিংহ মূর্তি, তুই বলতে পারিস। ওই
ওই মূর্তি আমার চাই। হোসেনকে দিয়ে গায়ের জোরে এই কাজ তো হলো না। তোকে আমি যেভাবে বলবো তুই সেভাবে, ঠিক সেভাবে ওই বাড়িতে ঢুকে যাবি। তারপর তো বাকি কাজ তোর এমনি হয়ে যাবে। শোন, তোকে আমি পুরো প্ল্যান কাগজে সাজিয়ে দেবো। হ্যাঁ, তোকে শুধু সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। যেভাবেই হোক ওই ওই নার্সিমা আমার চাই। বুঝলি আমার চাই। আগে দুবার আমি ফেল করেছি, এবার আর নয়। আমি অবাক হয়ে বাবুর দিকে তাকালাম। বাবু বললেন, শোন, এর আগে যেদিন ওই নার্সিমা মূর্তি নিয়ে বাড়িতে নিয়ে এসেছিলেন, সেদিন আমি চেষ্টা করেছিলাম চেষ্টা ওই মূর্তি ছিনিয়ে নেওয়ার, কিন্তু আমাদের গাড়ির ধাক্কায় ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। লাকিলি উনি সেদিন গাড়িতে ছিলেন না, কিন্তু ওনার লড়কা, বহু বেটি ছিল, আর ওরা ऑन स्पॉट फिनिश। और बच्ची बस 2 दिन अस्पताल में जिंदा थी। उसके बाद चल बसी बेचारी, भगवान को प्यारी हो गई। কিন্তু তুই বল এটা তো আমার কিছু করার ছিল না, তাই না? তো শোন, যাই হোক, তোকে আমি সব কাল সকালে বুঝিয়ে দেব, ঠিক আছে? তুই সেইভাবেই কাজ করবি। এখন বরং তুই এক কাজ কর, তুই আজ বাড়ি যা, বিশ্রাম নে। কাল থেকে অনেক কাজ করতে হবে। সেদিন আমার ভাগ্য ভালো ছিল যে মা আর বোন কেউই বাড়ি ছিল না। 3 দিনের জন্য আমার এক মাসির বাড়ি গিয়েছিল। যথারীতি পরদিন সকালে আমার ডাক পড়ল বাবুর ঘরে। উনি আমাকে একটা কাগজে লিখে সব প্ল্যান বুঝিয়ে দিলেন। কিন্তু যখন তিনি শেষ ধাপটা বোঝালেন, আমি শিউরে উঠলাম। শেষ লাইনে লেখা আছে, খালাস। এই শব্দটার সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। বাবু সরাসরি আমায় খুন করতে বলছেন। আমি বাবুর হাতে পায়ে ধরলাম, বললাম, আমি সব কাজ করে দেব, কিন্তু শেষ কাজটা আমি করতে পারবো না বাবু। অত্যন্ত কঠোর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে চিবিয়ে বললেন, তোকে যে এই কাজটা পুরো করতে হবে রে, নাহলে তোর মা আর বোনের কাছে খবর যাবে যে তুই কি কাজ করে তাদেরকে পালন করছিস, সংসার চালাচ্ছিস। আর যদি খুব দরকার পড়ে তাহলে এটাও জেনে রাখ যে তোর মা আর বোনকেও তুই চোখে দেখতে পাবি না, বাকি কাজ আমি করে দেব। তুই তো জানিস বাবা, আমি কত খারাপ লোক আছি। তাই শোন, যা বলছি সেটাই শুনবি আর মেনে চলবি, বুঝলি? হ্যাঁ। শুরু হলো আমার জীবনের এক নতুন ভয়ঙ্কর অধ্যায়। শুনছেন লেখক শান্ত সারের লেখা গল্প অবলম্বনে আমাদের নিবেদন, কৃষ্ণপত্র, দ্য ব্ল্যাকমেল। শুনতে থাকুন। আমি মার বোনকে চিঠি লিখে জানালাম যে কয়েকদিনের জন্য আমি একটু বাইরে কাজে যাব, হয়তো 7 দিন লাগবে।
কি তার একটু বেশিও লাগতে পারে। তোমরা চিন্তা করো না, আমি সঠিক সময় চলে আসব কাজ শেষ হলেই। তখনও তো জানি না শেষে কি হবে। মা আর বোনের সঙ্গে একবার দেখা করার সুযোগটাও পেলাম না। চলে এলাম আমাদের অফিসে। সম্পূর্ণ 3 দিনের জন্য আমি নিজেকে লুকিয়ে ফেললাম। সম্পূর্ণ খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। শুধু জল খেয়ে নিজের শরীরকে বেশ দুর্বল বানিয়ে নিলাম। 3 দিন বাদে যখন আয়নায় নিজেকে দেখলাম, নিজেই নিজেকে চিনতে পারছিলাম না। একটা এমন চেহারা তৈরি হয়েছে যেন ঠিক এক ভিখারি। পরের দিন ওই চেহারা নিয়ে সন্ধ্যার দিকে আমি হাঁটতে হাঁটতে সিংহরায় বাড়ি এসে পৌঁছলাম। জানতাম যে সন্ধ্যায় ওদের বাড়ির মন্দিরে প্রতিদিন সন্ধ্যারতি হয়, সবাই দেখতে যায়। আমিও ঢুকে গেলাম। সন্ধ্যারতি শেষ হওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ওইখানেই বসেছিলাম। একজন চাকর গোছের লোক এসে আমাকে গায়ে হাত দিয়ে ডাকলো। আমি তাকিয়েই বললাম, আমি এখানকার লোক নই। এই মন্দির দেখে একটু ভগবানের দর্শন করার জন্য বসেছিলাম, কিন্তু শরীরটা ভালো লাগছিল না বলে এক্ষুনি উঠে যেতে পারছি না। যদি অনুমতি দেন একটু বিশ্রাম নিয়ে তারপর যাব। এই কথাটা বলেই আমি আমার শরীরটা এলিয়ে দিলাম মেঝেতে। 3 দিনের না খাওয়া শরীর আর কি চলে? যখন জ্ঞান হলো তখন আমি নিজেকে পেলাম একটা বিছানায়। একজন ডাক্তার আমাকে চেক আপ করছিলেন। তাকে বলতে শুনলাম, কয়েকদিন না খাওয়ার জন্য আমার শরীরে এই দুর্বলতা। শরীরে খাবার পড়লে সব ঠিক হয়ে যাবে। ঘরের চারদিকে তাকিয়ে দেখলাম এটা একটা অফিস ঘর। বেশ কয়েকজন লোকজন আছে, বেশিরভাগই দেখতে চাকর বাকর গোছের। কিন্তু একজন বসে আছেন, তার চেহারা, বয়স, ব্যক্তিত্ব সব কিছু আলাদা। আমার বুঝতে দেরি হলো না, তিনি এই প্রাসাদের সর্বপ্রধান নৃপতি সিংহরায় মশাই। আমি তাকে দেখে তাড়াহুড়ো করে উঠে বসতে যাচ্ছিলাম। তিনি আমাকে বললেন, ও, আপনি শুয়ে থাকুন, আপনার শরীর ভালো নেই। আগে খেয়ে নিন, তারপর সব কথা হবে, ঠিক আছে? যথারীতি পেট ভরে রাজকীয় খাবার দাবার খাওয়ার পর উনি আমায় জিজ্ঞাসা করলেন, আপনার পরিচয়? আমি বললাম, আমি বেনারসের বাসিন্দা। কাজের জোগাড় করতে এই কলকাতায় আমার আসা। আমি ভদ্র ঘরের ব্রাহ্মণ সন্তান, তাই সম্মানের জন্য কারোর কাছে খাবার চাইতে পারিনি, তাই 3 দিনের উপবাস। আমার শেষ কথাগুলি শুনে সিংহরায় মশাই অদ্ভুতভাবে এক দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালেন আর গম্ভীরভাবে আমায় বললেন, আপনি এখন আজ রাতের জন্য এখানেই বিশ্রাম করুন, কাল সকালে আপনার সঙ্গে কথা হবে। চলি এখন। এমনিতেই ভোরবেলা ওঠা আমার অভ্যাস। যথারীতি অন্ধকার থাকতেই আমি উঠে ঘর থেকে বেরিয়ে প্রধান দরজার দিকে একটুখানি এগোলাম। হঠাৎ মনে হলো কে যেন ঢিল মারল। দেখি পায়ের কাছে একটা দলা পাকানো কাগজ পড়ে। কাগজটা খুলতেই ঢিলটা মাটিতে পড়ে গেল। দেখলাম কাগজে স্পষ্ট লেখা আছে, প্ল্যান অনুযায়ী চলো, না হলে বিপদ আছে। আকাশে আলো দেখা গেছে,
সেই আলোয় দেখলাম আমার পেছনে গৃহপ্রধান পায়চারি করছে। তিনি আমার কাছে এসে বললেন, কি এখন শরীর একটু ভালো তো? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। তিনি প্রাতঃভ্রমণ করতে করতেই আমার সব পরিচয় জানতে লাগলেন ধীরে ধীরে। আমার সব কিছু জানার পর একজন স্নেহভাজন মানুষের মতো দৃষ্টি দিয়ে আমার দিকে চেয়ে বললেন, দেখো, আমার একজন বিশ্বস্ত ম্যানেজারের প্রয়োজন ছিল। তোমার যখন কেউ নেই, তো আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। আমার অবর্তমানে এই মন্দির থেকে শুরু করে সমস্ত কিছু তুমি দেখভাল করবে, কেমন? আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম আর মনে মনে ভাবলাম, আমার প্রথম পদক্ষেপ সাফল্য লাভ করল। সিংহরায় মশাইকে যত দেখছি তত অবাক হচ্ছি। এই যুগে এত ভালো মানুষ সত্যিই বিরল। মালিক হিসেবে তিনি খুবই দয়ালু, প্রত্যেকের প্রতি তার নজর। আমি যখন নিজের কথা ভাবি তখন নিজেকে খুব খুব দোষী ভাবি। এমন একটা ভালো মানুষের আমি ক্ষতি করার জন্য বন্ধু হিসেবে বহুরূপী সেজে তার বাড়িতে আশ্রয় নিয়েছি। আমি যে কতটা ঘৃণ্য প্রকৃতির মানুষ এটা ভেবে নিজেকে নিজে দুষতে থাকি। আমি দৃঢ় প্রতিজ্ঞ হলাম যে আমি কোনোভাবেই এই পাপ কাজ করব না। প্রথমত, সিংহরায় মশাইয়ের মতো মানুষকে ঠকাতে পারবো না। দ্বিতীয়ত, নিজের প্রাণের মায়া আছে। আমি দেখেছি সেদিন হোসেন ভাইয়ের মতো বলবান মানুষের যে হাল হয়েছে, ওটা ভেবেই আমি শিউরে উঠেছি। আমার মা আছে, বোন আছে। আমি আমার কাজকর্ম নিয়ম মতো করছি 1 সপ্তাহ হলো। পরের দিন সকালে বাগানে ফুল তুলছি, হঠাৎ একটা কাগজ এসে পড়ল ঠিক আগের দিনের মতো। আতঙ্কিত হয়ে কাগজ আর ঢিলটা কুড়িয়ে নিলাম। দেখলাম লেখা আছে, তোর মার বোন এখন আমার কাছে রে। কাজ না হলে ওদের যে বিপদ হবে। সম্পূর্ণভাবে বুঝে গেলাম যে এখানেই এমন কেউ আছে যে আমার উপর সব সময় নজর রাখছে। কিন্তু সেটা কে আমি জানি না। বুঝলাম আমায় খুব সাবধানে থাকতে হবে এখন থেকে, আর খুঁজে বের করতে হবে লোকটা কে। খুব বেশি দেরি হলো না, জানতে পারলাম সে হোসেনের ভাই। নাম বদলে এই বাড়িতেই চাকর সেজে আছে। দেরি না করে সেদিন রাতেই ওকে চেপে ধরে খুব শাসালাম। ও বলল, আমি একা নই, আরও আছে। আমাদের সবার টিকি মালিকের কাছে বাধা আছে। এদিক ওদিক হলেই বিপদ, এটা মনে রাখো। বুঝে গেলাম আমায় ব্ল্যাকমেল করা শুরু হয়ে গেছে। আমাদের মালিক এইভাবেই সবাইকেই কাজ করায়। খুবই আতঙ্কিত হয়ে উঠলাম আমার মার ছোট বোনটার কথা ভেবে। আমার হলো উভয় সংকট, কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। এদিকে আমার সব কাজকর্মে আমি খুব উদাসীন হয়ে পড়লাম। সিংহরায় মশাই সব লক্ষ্য করছিলেন চুপচাপ। অনেক ভেবে ঠিক করলাম যে সিংহরায় মশাইকে সব জানিয়ে দেব। তবে আগে মা আর বোনের একটা ব্যবস্থা করতে হবে, যাতে রুমটা ওদের কোনো ক্ষতি না করতে পারে। সেদিন রাতে সবার ঘুমানোর পর আমি সবার অলক্ষ্যে বেরিয়ে পড়লাম।
কিছু দূর যাবার পর একটা লোক আমার পাশে এসে একটা কাগজ গুজে দিল আমার হাতে। আমি ওটা দেখতে গেলাম আর লোকটা অন্ধকারে মিশে গেল। দেখলাম লেখা আছে, তোর মার বোনে দফা রফা করে দিয়েছে, এবার যে তুইও যাবি। কি করব কিছুই বোঝার আগে একটা আঘাত পেলাম মাথার পেছন দিকে। আর তারপর এরপর দেখলাম আমাদের মিডিয়াম একদিকে এলিয়ে পড়ল। বুঝলাম আজ আর কিছু হবে না। কিছুক্ষণ পর যখন বোধিসত্ত্ব ঠিক হলো, তখন দেখি ওর চেয়ারের পিছন দিকে কভারের ওপর কিছু লেখা আছে। দেখলাম কলকাতার একটা ঠিকানা, সঙ্গে দুটো নাম, মানসী ও শুভাঙ্গী চ্যাটার্জি। লেখাটা বুঝতে বেশ সময় লাগলো। বুঝলাম এটা শুভঙ্কর বাবুর মা ও বোনের নাম ঠিকানা। উনি চাইছেন আমরা যেন ওদের একটু খোঁজ করি। এই কাজের দায়িত্ব নিল সুজাতা আর সন্দীপ, আর এদিকে আমি আর বোধিসত্ত্ব বাকি তদন্তের দায়িত্বে রইলাম। বলা যায় না কি চোখ ফুটতে কে উঠে বেরিয়ে গেল। এখন আমাদের প্রথম কাজ হলো নৃপতি সিংহ রায় এই নামে কলকাতায় কে আছেন, ওনার ডিটেলস পেলে অন্তত শুভঙ্কর বাবুর খবরটা পৌঁছে দেওয়া যেত। গুগল সার্চ করে আমরা ওনার ঠিকানাটা পেলাম, সঙ্গে একটা ফোন নাম্বারও পাওয়া গেল। যাক, একটু তো আশান্বিত হওয়া গেল। কিছুক্ষণ পর সন্দীপের ফোন এলো। হ্যালো, শোনো, আজ আমরা ওই ঠিকানায় যেতে পারছি না, বুঝলে? আসলে কি হয়েছে, ওই কিছু আত্মীয় বাড়িতে এসে গেছেন। কাল অবশ্যই যাব। আমাদেরও এই কদিন খুব ধকল গেছে। ভাবলাম আজ একটু বিশ্রাম নিই, যা হবার কাল হবে। প্রসঙ্গত বলে রাখি, আমাদের সংস্থার নাম RBSS অ্যাসোসিয়েশন। আমরা একাধারে একটি গোয়েন্দা সংস্থা চালাই, অন্যদিকে একটু প্রেত চর্চাও করি, মানে ওই প্যারানর্মাল চর্চা আর কি। এই কাজটা যদিও আমরা স্বেচ্ছায় করছি, কারণ মক্কেলের থেকে ফিস পাওয়ার আশা কোনোভাবেই নেই। তবু একটা রহস্য এই ঘটনায় আছে, আর তাই আজ সকালে ব্রেকফাস্ট করে আমার প্রথম কাজ হলো কালকে সিংহরায় বাবুর যে নাম্বারটা পেয়েছি সেই নাম্বারে একটা ফোন করে কনফার্ম করা। যথারীতি ফোন করলাম। কোনো এক ভদ্রলোক সেই ফোনটা ধরে বললেন, কাকে চাই? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমার নাম রূপম। সিংহরায় বাবুর একটা অ্যাপয়েন্টমেন্ট আমার একটু চাই। আমরা একটা গোয়েন্দা সংস্থা চালাই, আমাদের সংস্থার নাম RBSS অ্যাসোসিয়েশন। তো আমাদের কাছে একটা কেস এসছে, ওই কেসটার ব্যাপারে আমরা একটু সিংহরায় স্যারের সঙ্গে কথা বলতে চাই। আমাকে প্লিজ সিংহরায় বাবুর একটা অ্যাপয়েন্টমেন্ট দেবেন। আপনি কাল সকাল 10টায় আসুন। ওই সময় স্যার কিছু সময়ের জন্য খালি থাকেন। যাক, একদিকে কাজ তো হলো। কাল দেখা করে শুভঙ্কর বাবুর সব কথা ওনাকে জানাবো, সঙ্গে একটা চিঠিও নিয়ে যাব। উনি ব্যস্ত মানুষ, অন্তত সময় করে চিঠিটা পড়ে পুরো ব্যাপারটা যেন বুঝতে পারেন। আমি তখনই চিঠিটা লেখা শুরু করলাম। চিঠিটা লেখা প্রায় শেষ হয়ে এসেছে, এমন সময় সুজাতা ফোন করল। হ্যালো রূপম, আমরা ওই ঠিকানায় চলে এসেছি, কিন্তু শুভঙ্কর বা ওনার মা বোন কারোর খবরই পেলাম না। প্রতিবেশীদের দেখলাম কেউই যেন মুখ খুলতে চাইছেন না, যেন একটা ভয় ওদের মধ্যে কাজ করছে। যাই হোক, একজনের কাছে আমাদের ফোন নম্বরটা দিয়ে এসেছি, কোনো খবর থাকলে জানাতে বলেছি। ওকে, বিকেলে দেখা করছি তোর সাথে, ঠিক আছে? সারাটা দিন নানা রকম কাজকর্মে কেটে গেল। বিকালে আমরা সবাই একসঙ্গে গিয়ে হাজির হলাম আমাদের অফিস ঘরে।
আমি প্রথমে কালকের অ্যাপয়েন্টমেন্টের কথাটা বললাম বোধিসত্ত্বকে। বোধিসত্ত্ব বলল, আমিও যাব তোর সঙ্গে। তোর একা যাওয়াটা ঠিক হবে না। জানি বা আমার শরীরটা ভালো নেই, তবু তোকে একা ছাড়বো না। ও সঙ্গে যাবে, নাসর বান্দা। সন্দীপ কিছু একটা ভাবছিল, হঠাৎ বলল, সুজাতা, কাল একটা জিনিস লক্ষ্য করেছিলি? একটা লোক ওইখানে দাঁড়িয়ে আমাদের খুব ভালো করে মাপছিল। একটু গুন্ডা মতো দেখতে, মনে আছে তোর? বুঝতে পেরেছিস কিছু? সুজাতা একটু কি যেন মনে করে বলল, হ্যাঁ, মনে পড়েছে। এলাকার কোনো গুন্ডা হবে হয়তো। যাই হোক, কাল তোরা ওদিকের কাজটা আগে সেরে আয়, তারপর দেখছি। পরের দিন একটা ট্যাক্সি করে আমরা যথারীতি কলকাতার এক অভিজাত এলাকায় চলে এলাম, সিংহরায় মশাইয়ের বাড়িতে। বাড়ি বলাটা হয়তো একটু ভুল হবে, একটা প্রাসাদ। একটা কলকাতার বনেদি বাড়ি যেরকম দেখতে হয়, এই বাড়িটা ঠিক সেরকম। অনেক লোকজন দেখলাম, সামনেই সিকিউরিটি রুম। অফিস কোথায় জিজ্ঞাসা করতে সিকিউরিটি আমাদের হাত বাড়িয়ে দেখিয়ে দিল। ভিতরে গিয়ে আমি আমার কার্ড দিয়ে একজন ভদ্রলোককে কালকের ফোনের কথা জানালাম। উনি বললেন, হ্যাঁ, আমি ফোন ধরেছিলাম, চলুন স্যারের সঙ্গে আপনাদের দেখা করিয়ে দিই। আমি ওনাকে কাল বলে রেখেছিলাম। হঠাৎ বাইরে একটা শোরগোল শোনা গেল, একটা গাড়ি ভিতরে আসার আওয়াজ পেলাম। সকলেই দেখলাম বাইরে বেরিয়ে এলো, আমরাও বেরোলাম। যতদূর বুঝলাম বিশিষ্ট কেউ একজন এই বাড়িতে এলেন। দুজন মহিলাকে দেখলাম, সঙ্গে জোনা কয়েক লোক ওনাদের ধরাধরি করে ভেতরে নিয়ে গেল। ওই ম্যানেজার ভদ্রলোক হঠাৎ খুব ব্যস্ত হয়ে এসে আমাদের বললেন, বাড়িতে অতিথি এসছেন, ওনারা অসুস্থ। অন্য কোনো দিন ব্যবস্থা করিয়ে দেবো, কিছু মনে করবেন না। আমি তখন পকেট থেকে সেই চিঠিটা বের করে ওনার হাতে দিয়ে বললাম, তাহলে মনে করে এইটা একটু ওনাকে দিয়ে দেবেন প্লিজ। আমার বক্তব্য আমি এটাতে লিখে দিয়েছি, আমার ফোন নাম্বার আর ঠিকানাও দেওয়া আছে। যদি দরকার বোঝেন তবে যেন আমাকে অবশ্যই উনি যোগাযোগ করেন। নমস্কার, আজ তাহলে চলি। বোধিসত্ত্ব বলল, মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট কেস। প্রাণে বেঁচে ফিরলেন হয়তো অতিথিরা। আমিও মাথা নেড়ে আমাদের অফিসের দিকে রওনা হলাম। যেতে যেতে ভাবছিলাম যে উনি এত ব্যস্ততার মধ্যে চিঠিটা পড়বেন তো। সেই দিন রাত 10:30টায় আমি বোধিসত্ত্বকে নিয়ে ডাক্তার দেখিয়ে 5 মিনিট হলো অফিসে ঢুকেছি। ওষুধগুলো ওকে বুঝিয়ে দিয়ে বিদায় করব ভাবছি, এমন সময় অফিসের কলিং বেলটা বাজবে। আমরা তখন জানি না যে আমাদের সঙ্গে কি ঘটতে চলেছে। দরজা খুলে দেখলাম একজন ধুতি পাঞ্জাবি পরা অবাঙালি ভদ্রলোক দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এত রাতে ওনাকে দেখে আমরা একটু অবাকই হয়ে গেলাম। বোধিসত্ত্ব বলল, কিছু প্রয়োজন আছে। নমস্কার বাবু, এখানে এখানে রূপম বাবু কে আছেন? আমি এগিয়ে গেলাম। আমি রূপম। হ্যাঁ বলুন। আগে আমি আগরওয়াল আছি, আমি রাজ আগরওয়াল। আপনারা তো প্রাইভেট ইনভেস্টিগেট করেন তাই না? তো একটা কেস নিয়ে এসেছি। আসুন স্যার, ভেতরে আসুন। দেখলাম বাইরে আরো কয়েকজন দাঁড়িয়ে রয়েছে। ওদের উদ্দেশ্যে রাজ আগরওয়াল বললেন, তোরা বাইরে থাক, হ্যাঁ, দরকার হলে ডাকবো। একটা চেয়ারে বসে উনি বললেন, বুঝলেন, আমার এক দোস্ত এই কলকাতায় এসে লাপতা হয়ে গেছেন। हाँ जी,
এই যে এই হলো ওনার ফটো। হ্যাঁ হ্যাঁ বাবু, একে কিন্তু আপনার খুঁজে দিতেই হবে। ছবিটা হাতে নিয়ে দেখছি, হঠাৎ মনে হলো মিস্টার আগারওয়াল একটু যেন অস্বস্তি বোধ করছেন। আচ্ছা আচ্ছা রূপম বাবু, আপনার 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 এই চেয়ারটা এত গরম লাগছে কেন? এটা 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 লোহার নয় তো? না না, হ্যাঁ কি যে বলেন, এটা তো কাঠের চেয়ার। এবার আমি হঠাৎ বোধিসত্ত্বের দিকে চাইলাম, দেখলাম ও ওই চেয়ারটার পিছন দিকটা ধরে দাঁড়িয়ে একটা অদ্ভুত দৃষ্টি নিয়ে আগরওয়ালের দিকে চেয়ে আছে, আর ওর গা থেকেই যেন একটা তাপ বেরোচ্ছে, একটা আলো, আর সেই তাপ ওই কাঠের চেয়ারটাকে ক্রমশ গরম করে তুলছে। আগরওয়াল কিছু বলতে যাচ্ছিলেন, হঠাৎ বলে চিৎকার করে কোঁকিয়ে উঠলেন। দেখলাম ওনার হাতের একটা অংশে বড় বড় ফোসকা পড়ে গেছে। উনি চেয়ার ছেড়ে উঠে পড়ার চেষ্টা করলেন, কিন্তু কেউ যেন ওনাকে ওই চেয়ারের সঙ্গে আটকে রেখে দিয়েছে। হঠাৎ দেখলাম বোধিসত্ত্ব কেমন যেন বদলে যাচ্ছে, একটা ক্রূর দৃষ্টি নিয়ে আগরওয়ালের সামনে এসে সে দাঁড়ালো। আমি ওকে কিছু বলতে গেলাম, কিন্তু শুনলাম সেই অদ্ভুত আওয়াজে বোধিসত্ত্ব বলে উঠল, শেষমেশ তুই নিজে আমার কাছে এলি। নামটা শুনেই আমি চমকে উঠলাম। কি বলছে বোধিসত্ত্ব? ইনি রংতা, আগরওয়াল নয়? তখন আমার কাছে অনেক কিছুই যেন ধীরে ধীরে জলের মতো পরিষ্কার হয়ে যেতে লাগলো। আমি ওদের তক্ষুনি সন্দীপকে ফোন করে সুজাতাকে সঙ্গে নিয়ে আসতে বললাম। কয়েকটা বাড়ি পরেই ওদের বাড়ি, আশা করি বিশেষ দেরি হবে না ওদের এখানে আসতে। এদিকে মিস্টার রুংতা চেয়ারটায় বসে ছটপট করছি যন্ত্রণায়, ধীরে ধীরে ও যেন পুড়ে যাচ্ছে। তোরা কোথায়? এখনই এসে আমাকে এখান থেকে বের কর শালা। তোরা কোথায়? লোকগুলো এলো বটে, কিন্তু চেয়ার সহ রুমটাকে এক চুলও তারা নাড়াতে পারলো না। শুভঙ্করের আওয়াজ আবার শোনা গেল, বাইরে যাবি না? যা তাহলে। চোখের পলকে সবগুলো গার্ড সহ মিস্টার রুমটা ছিটকে গেল বাইরে। আমার ঘরের দরজাটা ভাগ্যে একটু বড় ছিল, তাই রক্ষা। ওরা সবাই একটা জোর শব্দ করে একেবারে শক্ত উঠানের মেঝেতে গিয়ে পড়লো, আর ঠিক তখনই সন্দীপ আর সুজাতা এসে ঢুকলো সেখানে। উঠোন তখন গার্ডগুলো রক্তে ভিসে যাচ্ছে, কারোর হাত কারোর পা ভেঙেছে, আর মিস্টার রুমটা পালানোর জন্য তৈরি হচ্ছে। আর ঠিক তখনই আবার শুভঙ্করের আওয়াজ ভেসে উঠল বোধিসত্ত্বের মুখ থেকে, তুই আমার মা, বোন আর আমায় ফোন করেছিস বিনা দোষে। তোকে আমি ছেড়ে দিতে পারি? তোকে আজ একটা মাংসের তলায় বদলে দিয়ে তবে আমার শান্তি। হঠাৎই দেখা গেল রুমটার শরীর হাওয়ায় ভাসছে, আর তার সামনে দাঁড়িয়ে রয়েছে বোধিসত্ত্বরূপী শুভঙ্কর। অট্টহাসি হাসছে সে, অট্টহাসি শোনা যাচ্ছে চারিদিকে, কিন্তু কেউ ভয়ে কাছাকাছি এগিয়ে আসছে না। মিস্টার রুমটা বাঁচবার জন্য ছটপট করছে হাওয়ায়। ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। সবাই দেখতে পাচ্ছে নাক দিয়ে আর কান দিয়ে রক্ত বেরিয়ে আসছে তার। বোধিসত্ত্বের চেহারায় একটা পৈশাচিক ভাব লক্ষ্য করতে লাগলো সবাই। আমাদের চিরপরিচিত বন্ধুকে আমরা এক অন্য বীভৎস রূপে দেখছি এখন। বোধিসত্ত্বরূপী শুভঙ্কর সেই বীভৎস মুখ নিয়ে বলে চলেছে, আমাকে ব্ল্যাকমেল করে অনেক খারাপ কাজ, অনেক অপরাধ তুই করিয়েছিস। আজ এই সব কাজের শাস্তি তোকে পেতে হবে।
রুমতার যন্ত্রণা কাতর চিৎকার যেন আর থামছে না, সঙ্গে শোনা যাচ্ছে সেই ভয়ঙ্কর হাসি। সবাই দেখলাম শূন্য থেকে রুমতার শরীরটা মাটিতে পড়লো আর বেঁকে যেতে লাগলো পিছের দিকটায়। শোনা গেল বট করে একটা শব্দ। বুঝলাম মিস্টার রুমতার মেরুদণ্ড হয়তো ভেঙে গেল। একটা অস্ফুট আর্তনাদের সঙ্গে সবকিছু চুপচাপ হয়ে গেল। সেই রাতেই আমরা 4 বন্ধু আমাদের উঠোনে দাঁড়িয়ে, আর আমাদের সামনে 7-7খানা মৃতদেহ। হঠাৎ বোধিসত্ত্ব একটা অদ্ভুত রকম হাসি হেসে মাটিতে লুকিয়ে পড়ল। পরদিন সকালে আমাদের বাড়ি পুলিশ আর মিডিয়ার লোকজনে পরিপূর্ণ। তারই মাঝে দেখলাম সিংহরায় মশাই এসেছেন, সঙ্গে সেই 2 জন মহিলা। সেই দিন অসুস্থ অবস্থায় সিংহরায় বাড়িতে যে 2 জনকে দেখেছিলাম, ওনাদের নিয়ে তিনি ভেতরে আসছেন। সিংহরায় মশাই এগিয়ে এলেন আমার দিকে, বললেন, আপনার চিঠিটা পড়েই জানলাম যে আপনি মানে আপনারা শুভঙ্করের সম্পূর্ণ ইতিবৃত্ত জানেন। আমার নৃসিংহ মূর্তিটি অত্যন্ত দৈব গুণ সম্পন্ন। সমস্ত বিপদ আপদ থেকে উনি আমাদের রক্ষা করেন। তাই যে বা যারা ওই মূর্তি চুরি করতে এসেছে সবাই আজকে পরলোকে। উনি পিছনে দাঁড়ানো মহিলা 2 জনকে ইশারায় ডাকলেন, তারপর আমাদের বললেন, এই হলো শুভঙ্করের মা আর বোন। একটা সাংঘাতিক গাড়ি দুর্ঘটনায় ওনারা দারুণভাবে জখম হন, তবে ভাগ্যক্রমে ওনারা বেঁচে যান। আমি ওনাদের নিয়ে যাই হাসপাতালে, তারপরে সঙ্গে করে নিয়ে আসি আমার বাড়িতে। আমি বললাম, ওই দুর্ঘটনা এই শয়তানটারই ঘটানো। ওই মিস্টার রুমতা কাল ওর যথাযথ শাস্তিও পেয়ে গেছে। শুভঙ্কর নিজে হাতে ওকে শাস্তি দিয়েছে। আমি বোধিসত্ত্বকে দেখিয়ে বললাম, এই হলো শুভঙ্করের মিডিয়াম, ওর নাম বোধিসত্ত্ব, আমাদের বন্ধু। আর এই হলো সুজাতা, আর ও হলো সন্দীপ। আমরা সবাই ওনাকে নমস্কার জানালাম। আমি চাই শুভঙ্করের বোনের সঙ্গে আমার ভাইপোর বিয়ে দেব। আপনাদের সকলকে কিন্তু থাকতে হবে। আর হ্যাঁ বোধিসত্ত্ব, তোমাকেই শুভঙ্করের হয়ে দাদার কর্তব্যটা করতে হবে, বুঝেছ? এতে আশা করি শুভঙ্করের আত্মা শান্তি পাবে। এরপর যেটা হলো, এর জন্য আমাদের এজেন্সিও একটা এক্সট্রা প্রচার পেয়ে গেল। আর শিবাঙ্গীর বিয়েতে আমরা অনেক আনন্দ করে কাটালাম। তারপর আবার আমরা নতুন একটা কাজে নেমে পড়লাম। সে কথা না হয় অন্য একদিন বলবো। আমাদের আজকের নিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানান, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। গল্পের কথক এবং রূপমের চরিত্রে আমি জয়দীপ, সুজাতার চরিত্রে শুভ স্বপ্না মুখার্জি, শুভঙ্করের চরিত্রে শান্তনু দে, বাবুজি এবং বোধিসত্ত্ব চরিত্রে রাজা সর্দার, মিস্টার রুমতার চরিত্রে অরিজিৎ চক্রবর্তী, সন্দীপের চরিত্রে অভিষেক ব্যানার্জি, নৃপতি সিংহ রায়ের চরিত্রে জয়দীপ গাঙ্গুলি এবং হোসেনের ভাই ও ম্যানেজারের চরিত্রে সুমিত ঘোষ। গল্পের পোস্টার ও সাউন্ড এডিটিং জয় ফোর ক্রিয়েশন। ফিরে আসবো এরকমই কোনো আকর্ষণীয় গল্প।